हेलो स्टूडेंट्स, आज के क्लास 11 सेट थियोरी নিয়ে আমি আলোচনা করব। তো এটা পার্ট 1 ভিডিও যেখানে সেট থিওরির ফুল কনসেপ্ট চেষ্টা করব আজকে আলোচনা করার। তো দেখো, প্রথমে সেট থিওরি বলতে গেলে প্রথমে সেট কথাটা আসে। তো সেটের ডেফিনেশনটা আমরা আগে জানব। সেট কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেট? সেট বলছে কতগুলি বস্তুসমূহের কালেকশন বা সংকলন, এগ্রিগেট বা সমষ্টিকে সেট বলা হবে যদি সংকলন বা কালেকশনটি কেমন হয়? সংকলন বা কালেকশনটি 1 নাম্বার ওয়েল ডিফাইন্ড বা সুসংগত হয়, 2 নাম্বার ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ ক্রম নিরপেক্ষ হয়, আর 3 নাম্বার ডিফারেন্ট বা ডিস্টিংক্ট অর্থাৎ কালেকশনটা ভিন্ন হয়। তবে সেই কালেকশনটাকে বলা যাবে সেট। তো ব্যাপারটাকে একটু এক্সাম্পলের থ্রুতে ব্যাপারটা বোঝানো যায়। প্রত্যেকটা প্রপার্টি মানে এই 3খানা প্রপার্টি যদি কোনো একটা কালেকশান ফুলফিল করে তাহলে সেই কালেকশানটাকে আমি বলতে পারি সেট। ঠিক আছে? আচ্ছা, সেট সাধারণত ক্যাপিটাল লেটার এ বি সি ইটিসি এরকমভাবেই ডিনোট করা হয়ে থাকে এবং এর যে এলিমেন্ট সেগুলো স্মল লেটার এ বি সি ডি এটসেট্রা এইভাবে ডিনোট করা হয়ে থাকে। তো যাই হোক, সেট আমরা ব্যাপারটা আগে ডেফিনেশনটা বুঝি, তারপর সেটের বিভিন্ন প্রপার্টি বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম সেটের ডেফিনেশন আমরা দেখলাম যে কালেকশানটাকে হতে হবে ওয়েল ডিফাইন্ড। আচ্ছা, ওয়েল ডিফাইন্ড ব্যাপারটা কি, আর ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা কি, আর ডিফারেন্ট ব্যাপারটা কি আমরা একটু দেখব। তো চলো একটা এক্সাম্পল না হোক। ধরো আমি তোমাদেরকে বললাম যে আচ্ছা, আমি যে টপিকটা বা যে প্রপার্টিটা আমি এখন ব্যাখ্যা করব সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে সুসংগত। এই জিনিসটা কি? দেখো, এই প্রপার্টিটা খুবই ভাইটাল প্রপার্টি। এটা বুঝতে গেলে তোমাকে কি করতে হবে? দেখো, তোমাকে যদি আমি বলি আচ্ছা বলো তো তোমার প্রিয় ক্রিকেটারের নাম লেখো, ঠিক আছে? তোমাকে বললাম, তাহলে তুমি কি করবা? প্রিয় ক্রিকেটার তোমার জন্য দেখা গেল ধোনি আসতে পারে, ঠিক আছে? ধোনিকে আমি ডি দ্বারা ডিনোট করলাম। তোমার প্রিয় ক্রিকেটার ধোনি। সৌরভ গাঙ্গুলি এস ফর সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে? এরকম করে তোমার একটা লিস্ট তৈরি হলো। সেই কাজটা এটা প্রথম বন্ধুকে দেওয়া হলো, দ্বিতীয় বন্ধুকে আমি সেম কাজটা দিলাম যে তুমিও তোমার ফেভারিট ক্রিকেটারের নাম লেখো। কিন্তু তার লিস্টের মধ্যে দেখা গেল অন্য ক্রিকেটারের নাম চলে এলো। সাপোজ আমি ধরে নিলাম সেখানে অন্য ধরো কোনো একটা বি দিয়ে নাম এলো, কোনো একটা জি দিয়ে নাম এলো। তো এই ধরনের ক্রিকেটারের নামটা ওর মাথায় এলো, মানে ওদেরকে পছন্দ করে। তাহলে দুজনের পছন্দের মধ্যে একটা ইউনিকনেস নেই, ঠিক তো? মানে এর যে কালেকশান, এর যে ফেভারিট প্লেয়ার, তার যে কালেকশান আছে, এর ফেভারিট প্লেয়ার তার তো একই হতে পারে না, বাধ্যকতা নেই। হতে পারে কোইনসাইড করে যেতে পারে কোনো একটা, এরও দেখা গেল ধোনি ভালো লাগতে পারে, ঠিক আছে? কিন্তু গ্যারেন্টি তো নেই যে এদের রেজাল্টটা ইউনিক আসবে। তো এই ধরনের কালেকশানকে কখনো আমরা ওয়েল ডিফাইন্ড বলতে পারবো না। তাহলে এটা ওয়েল ডিফাইন্ড নয়, ঠিক আছে? তাহলে ওয়েল ডিফাইন্ড বলতে কি বুঝি, চলো ব্যাপারটাকে একটু ক্লিয়ারলি বলা যাক। ধরো আমি তোমাদেরকে যদি বলি যে তোমরা অনেকেই 11 সায়েন্সে এখন অ্যাডমিশন হয়েছো। তো আমি যদি বলি তোমাদের ধরো অ্যাডমিশন হয়ে গেছো, আর অ্যাডমিশন প্রক্রিয়া হচ্ছে না, মানে অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। তোমাদেরকে যদি বলি 11 সায়েন্সে যতজন আছো তাদের একটা লিস্ট তৈরি করো। প্রথম বন্ধুকে এই কাজটা দিলাম যে 11 সায়েন্সে যারা যারা পড়ে তাদের একটা লিস্ট তৈরি করো। ওই নাম লিখতে শুরু করলো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে এরকম 30 জনের নাম, মানে 30 জন ভর্তি হয়েছে সেই স্কুলে 30 জনের নামগুলো এন্ট্রি করলো। এখন আমি দ্বিতীয় বন্ধুকে সেম কাজটা দিলাম যে তুমিও সেই যেহেতু একই স্কুলে পড়ে, ঠিক আছে, খেয়াল রাখতে হবে একই স্কুলে পড়ে
এবং 11 সায়েন্সেই পড়ে, তাকেও তোমার সেই বন্ধুটাকেও সেম কাজ দিলাম। তাহলে এক্ষেত্রে ওর যে লিস্ট হবে 1 নম্বর 2 নম্বর করে যে বন্ধুগুলোকে ওই কালেক্ট করবে বা নাম লিখবে, সেই বন্ধুগুলোই তো এখানে থাকবে, কারণ একই স্কুল এবং 11 সায়েন্সের স্টুডেন্টগুলো প্রত্যেকের নাম কিন্তু একই হবে। ঠিক আছে, একই হবে বলতে যে যে স্টুডেন্টগুলো এখানে আসবে নামগুলো ঠিক ঠিক সেই স্টুডেন্টগুলো কিন্তু এখানে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে দুটো কালেকশান, এই যে স্টুডেন্টের নেমের কালেকশান, মানে একই স্কুলের যে 11 সায়েন্সে পড়ছে এরকম স্টুডেন্টের কালেকশান, সেই কালেকশানটা কিন্তু ইউনিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেখানে কালেকশানটা দুজনের ক্ষেত্রে ইউনিক হয়ে যাচ্ছে সেই কালেকশানটাকে বলতে পারি আমরা ওয়েল ডিফাইন্ড বা সুসংগত। আশা করি বুঝতে পেরেছো, তাই তো? চলো, ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আমরা 2 নম্বর প্রপার্টিতে আসি। 2 নম্বর প্রপার্টি কী ছিল? কালেকশানটা কেমন হতে হবে? কালেকশানটা হতে হবে ইনডিপেন্ডেন্ট অফ অর্ডার। ইনডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে কি? ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ বলতে কি বোঝাচ্ছে? ধরো একটা সেট, আমি বলেছি সেটকে ক্যাপিটাল লেটার আর সেটের যে এলিমেন্টগুলোকে স্মল লেটার দ্বারা ডিনোট করা হয়ে থাকে এবং সেটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লেখা হয়। তো আমি ধরো এখানে একটা সেট নিলাম যেখানে এলিমেন্টগুলো, এগুলোকে বলা হয় উপাদান। কি বলা হয়? উপাদান। এখানে এ সেট নিয়েছি যেখানে উপাদানগুলো বা এলিমেন্টগুলো আছে এ বি সি ডি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি আরেকটা সেট নিই, সেই সেটটাতে আমি লিখলাম বি সি এ ডি, তাহলে কি এই সেটটা কি আলাদা হলো? এই সেটটা আলাদা হলো না, কারণ দুটো সেটের যে কালেকশান এ বি সি ডি, এখানেও এ বি সি ডি আছে, জাস্ট এলোমেলো আছে, কিন্তু আমরা সেটের ডিফিনেশন বলছে যে কালেকশানটা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে পরপর যে হতে হবে, একটা ধারাবাহিকতা বজায় রাখবে, যে এখানে এর পরে বি ছিল তো বি রাখতে হবে এরকম বাধ্যকতা নেই। আমি এ বি সি ডি না লিখে বি সি এ ডিও লিখতে পারি। আমি চাইলে এটাকে আমি ডি এ সি বিও লিখতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা সেটই এখানে কিন্তু এ সমান বি সমান সি, কারণ কালেকশানটা এ বি সি ডি ছাড়া আর কেউ নেই এবং সেখানে আগে পরে বসুক, তাতে কোনো প্রবলেম নেই। যেটা প্রপার্টি হচ্ছে সেকেন্ড নাম্বার প্রপার্টি, ক্রম নিরপেক্ষ। মানে সেট এরকম যে আগে পরে আছে, কি আগে আছে কি পরে আছে, এটা কিন্তু নির্ভর করে না, জাস্ট কালেকশানটা কেমন তার উপর নির্ভর করছে। ক্লিয়ার হলো? কালেকশানটা যেহেতু এবিসিডি, তাই প্রত্যেকটা কেসে এবিসিডি, তাই এ বি সি তিনটা সেট সমান। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। চলো নেক্সট প্রপার্টিতে আসা যাক। 3 নাম্বার প্রপার্টি। 3 নাম্বার প্রপার্টি কি বলছে বলো তো? ডিফারেন্ট অর ডিস্টিংক্ট। কালেকশানটা কেমন হতে হবে? আলাদা। চলো এই ব্যাপারটাকে বোঝানো যাক। একটা সেট নিলাম এ, যেখানে আমি 1 2 3 এলিমেন্ট নিয়ে এলাম, আর আরেকটা সেট নিলাম বি নিলাম যেখানে 1 2 1 নিলাম। এটাকে সেট বলতে পারবো, বাট এটাকে সেট বলতে পারবো না, কারণ সেটের ডেফিনেশনে আমরা পড়েছি কালেকশানটাকে ডিফারেন্ট হতে হবে, মানে ভিন্ন হতে হবে, মানে আলাদা আলাদা। কিন্তু এখানে দেখো, এখানে 1 2 3 আলাদা আলাদা, কিন্তু এখানে 1 2 1 এখানে একই চলে এসেছে, রিপিটেশন চলে এসেছে, কিন্তু রিপিটেশন ইজ নট অ্যালাউড ফর দ্য সেট। ঠিক আছে, সেটের ক্ষেত্রে রিপিটেশন চলবে না, কারণ কালেকশানটাকে ডিফারেন্ট হতে হবে আর ডিস্টিংক্ট হতে হবে, অর্থাৎ ভিন্ন বা আলাদা আলাদা হতে হবে। বোঝা গেল? তাহলে 1 নাম্বার কি, যে সেটকে কি করতে হবে? ওয়েল ডিফাইন হতে হবে কালেকশানটাকে। কালেকশানটা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে ক্রমের ওপর নির্ভর করবে না কে আগে কে পরে, আর কালেকশানটা হচ্ছে ভিন্ন এবং কোনো রিপিটেশন চলবে না। তাহলে সেই কালেকশানটাকে আমরা বলবো সেট। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার সেট, আমরা কিন্তু ক্লাস 9-এ সেটটা আমরা পড়াশোনা করেছি অজান্তেই। যাই হোক,
যেটা ছিল বাস্তব সংখ্যা বলে একটা চ্যাপ্টার ছিল, সেট অফ রিয়েল নাম্বার, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব বিভিন্ন নাম্বার নিয়ে। তো তার মধ্যে আমাদের প্রথমে যে নাম্বারটা আসে সেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। এই যে ন্যাচারাল নাম্বার, দেখো সেট ন্যাচারাল নাম্বার, নাম কি? সেটটার নাম ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার মানে কি? স্বাভাবিক সংখ্যা। এবং সেটা ডিনোট করা হয় ক্যাপিটাল এন, বাট এখানে একটা স্ক্রিপ্ট এরকম করে একটা দাগ দেওয়া হয়, কারণ এটা এন ফর নোজ না বা এন ফর অন্য কিছু না, এটা এন ফর সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা ডিনোট করার জন্য এখানে স্ক্রিপ্ট এন ব্যবহার করা হয়, মানে এখানে একটা ছোট্ট করে দাগ দেওয়া হয়ে থাকে। তো এই ক্যাপিটাল এন এখানে কে কে আসে? আমরা জানি স্বাভাবিক সংখ্যা কাকে বলে বলো তো? যে সংখ্যাটা গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ধরো আমি তোমাকে যদি বলি, বলো তো তোমাদের ঘরে কজন মেম্বার আছে, তুমি কি করবা? 1 2 3 4 5 এরকম করে গুনতে থাকবা। তো এই যে গুনার ক্ষেত্রে যে নাম্বারগুলো ইউজ করা হয়ে থাকে সেটাই হচ্ছে তোমার কাউন্টিং নাম্বার অর ন্যাচারাল নাম্বার, মানে যেগুলো গণনার ক্ষেত্রে ব্যবহার করি সেটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং সেই স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে 2, তারপরে 3, তারপরে 4 এবং এর কোনো শেষ নেই। এটা একটা কেমন সেট বলো তো? ইনফাইনাইট সেট। এটা একটা অসীম সেট, কারণ এখানে আমি পদ সংখ্যা গুনতে পারবো না। বোঝা গেল? আচ্ছা, এরপরে আরও একটা সেট আছে, সেট অফ হোল নাম্বার। কি বলা হয়? সেট অফ হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা। কি বলা হয় নাম? অখণ্ড সংখ্যা। ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল ডাব্লিউ। এবং এটা মানে স্বাভাবিক সংখ্যার দলে আরও একটা মেম্বারকে ঢুকিয়ে দাও, সেটা হচ্ছে 0। তাহলে 0 ঢুকিয়ে দিলে যে নতুন একটা সেট তৈরি হলো, সেটাই সেটটার নাম হচ্ছে সেট অফ হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার সেট। ঠিক আছে? এবং এটাও একটা অসীম সেট, কারণ এখানেও আমি এলিমেন্ট সংখ্যা গুনতে পারবো না। এরপরে আসছে সেট অফ ইন্টিজার। একে বলা হয় ইন্টিজার। ইন্টিজার, ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সমূহের সেট। সেটা ডিনোট করা হয় ক্যাপিটাল জেড অর ক্যাপিটাল আই দ্বারা। এবং এখানে কারা থাকে? এখানে থাকে 0 +-1 +-2 +-3 এটসেট্রা। এটাও একটা অসীম সেট, কিন্তু এখানে থাকছে কে? 0 পজিটিভ এবং নেগেটিভ নাম্বারগুলো, যেগুলো আমরা সংখ্যা রেখায় অঙ্কগুলো করতে যে আমরা বসাতাম ছোটবেলায়, সেগুলো হচ্ছে তোমার জেড অর আই, মানে পূর্ণ সংখ্যা সমূহের সেট। আচ্ছা, কখনো কখনো আমরা অঙ্ক করতে যে এটা পাবো জেড প্লাস। জেড প্লাস মানে বোঝাবে পজিটিভ, পজিটিভ পূর্ণ সংখ্যা। তাহলে পজিটিভ পূর্ণ সংখ্যা পড়ে গেলে পূর্ণ সংখ্যার মধ্যে কে আছে? পজিটিভ আছে, নেগেটিভ আছে, 0 আছে। 0 পজিটিভও না, নেগেটিভও না। তাহলে জেড প্লাস মানে বলছে পজিটিভ নিতে হবে পূর্ণ সংখ্যা। তাহলে কে কে আসবে? 1 2 3 4 এই সবগুলোই আসবে। এবং জেড প্লাস নাথিং বাট ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার ছাড়া কিছুই না। জেড প্লাস মানেই কিন্তু ন্যাচারাল নাম্বার। দেখতে শুধু পার্থক্য, বাট ইনার মিনিং বা এর ভেতরের জিনিসটা কিন্তু একই। বোঝা গেল? এটাও একটা অসীম সেট। আবার সিমিলারলি যদি আমি বলি জেড মাইনাস, কি হবে? জেড মাইনাস, তাহলে নেগেটিভগুলো আসবে -1 -2 -3 এটসেট্রা। এরপরে আসে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে তোমার মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। চলো ব্যাপারটা একটু বলি, তাই এটা একটু মিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে পজ করে টুকে নিতে পারো বা জিনিসটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, পজ করেই করতে হবে, স্ক্রিনশট নেওয়া যাবে না। তো ঠিক আছে, এটা মিটিয়ে দিলাম। দেখো, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মূলদ সংখ্যা।
মূলদ সংখ্যা, যেটা আমরা পড়েছি অলরেডি, যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, এবং এই রেশনাল নাম্বার ডিনোট করা হয় ক্যাপিটাল কিউ। এবং এখানে আমরা পড়েছি যে এখানে সেই সমস্ত এলিমেন্ট থাকে পি বাই কিউ আকারে, সাজ দ্যাট যেখানে পি কিউ কি পূর্ণ সংখ্যা আর কিউ নট ইজ ইকুয়াল টু 0। পি কিউ কেমন হবে? পূর্ণ সংখ্যা, মানে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, মানে জেড মানে পূর্ণ সংখ্যা, এই যে দেখলাম 0 +-1 +-2 +-3 এটসেট্রা, ওগুলো। আর কিউকে 0 হওয়া চলবে না, কারণ 0 হওয়া কেন চলবে না? 0 হলে আনডিফাইন্ড হয়ে যাবে। যে আরও একটা কন্ডিশন, যে জিসিডি অফ, অ্যাকচুয়ালি এটা দেওয়া উচিত, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেফিনেশন, এটা বইয়ে দেওয়া থাকে না, কিন্তু এটা লেখা উচিত। জিসিডি অফ পি কিউ ইকুয়াল টু 1, মানে তাদের যে গসাগু সেটা হচ্ছে 1। ঠিক আছে? যেমন ধরো 1/5, এটা একটা মূলদ সংখ্যা। কেন? কারণ এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা, 5টা পূর্ণ সংখ্যা, 5টা নন জিরো, তাহলে এটা মূলদ সংখ্যা। এবার তুমি দেখো 2.3, এইটাও মূলদ সংখ্যা, কারণ একে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো দশমিক উঠাতে গেলে, এগুলো আমরা নিচু ক্লাসে শিখেছি। তারপর 2.54, মাথায় একটা আবৃত দশমিক দিলাম, এটাকেও আমরা পি বাই কিউ আকারে শিখেছি নিচু ক্লাসে, কি করে আবৃত দশমিককে ভগ্নাংশ আকারে আনা যায়। এছাড়া আমরা ধরো যে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 4 এগুলো সব কটাই মূলদ সংখ্যা। কেন? কারণ এদেরকে 1/1 লেখা যায়, 2কে 2/1 লেখা যায়, 3কে 3/1 লেখা যায়। প্রত্যেকটা কেসে দেখো এরা পূর্ণ সংখ্যা, নিচেরটা নন জিরো। আচ্ছা, জিরোটা কি মূলদ সংখ্যা বলা যাবে? হ্যাঁ, কেন বলো তো? কারণ 0কে 0/1 আকারে লেখা যাবে। ঠিক আছে? কারণ এখানে দেখো নিচেরটা নন জিরো হলেই হলো, আর এই দুটো পূর্ণ সংখ্যা হলেই হলো। তাহলে মূলদ সংখ্যা বোঝাতে পারলাম। এবার যাই হোক, এটা বেশি এটা ক্লাস 9-এ পড়েছো, তাই এত বকছি না। আর অমূলদ সংখ্যা, যেটা মূলদ সংখ্যা নয়, ঠিক আছে? বাস্তব সংখ্যার দুটো পার্ট, মানে বাস্তব সংখ্যা হচ্ছে একটা ধরো বিরাট বড় বাড়ি, এবং বাড়ির মধ্যে যতগুলো রুম আছে, সেই দুটো রুমের মধ্যে একটা রুম হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা রুম হচ্ছে অমূলদ সংখ্যা। মানে এই দুটো রুম মিলে এই বাড়িটা তৈরি হয়েছে বাস্তব সংখ্যা। কারণ বাস্তব সংখ্যাকে দুটো টুকরো করতে গেলে একটা পাবো মূলদ সংখ্যা আর একটা পাবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা ডিনোট করা হয় কিউ এর মাথায় সি, মানে কিউ কমপ্লিমেন্ট। পরে শিখবো কমপ্লিমেন্ট জিনিসটা কি, এখন আমরা জানি কিউ সি দ্বারা ডিনোট করা হয়, মানে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। যেমন আমরা পড়েছি পাই, এটা একটা অমূলদ সংখ্যা। হ্যাঁ, ই, এটা একটা, একে ইংরেজিতে বলা হয় কি বলতো? ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার। ঠিক আছে? পাই বলা যায়, ই বলা যায়, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এবার আরও আছে, যেমন ধরো আমরা শিখেছি নিচু ক্লাসে 3.2102100210021 এটসেট্রা। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে এটাকে আবৃত দশমিক আনতে পারবো না, তাহলে এটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা শিখব কিছু নিয়ম, বা কিছু আমরা যেগুলো ইউজ করব সেট করতে, যে সেই জিনিসগুলো একটু হালকা বলে দিচ্ছি। ধরো একটা সেট নিলাম আমি, এখানে 1 2 3 এ বি। এই সেটে কটা এলিমেন্ট আছে বলো তো? এই জিনিসটা ডিনোট করা হয় এইভাবে, এন অফ এ, নাম্বার অফ এ। এটাকে বলা হয় কার্ডিনালিটি, উঁচু ক্লাসে পড়বা। তো যাই হোক, এখন জানতে হবে এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ। এ সেটে কটা এলিমেন্ট আছে গুণ তো? 1 2 3 4 5, 5খানা। তাহলে এন অফ এ মানে 5। বোঝা গেল? আর এখানে আরও একটা নোটেশন ইউজ হয়, এই যে 1 এ সেটে আছে, এটাকে লেখা হয় 1 বিলংস টু এ। এই যে চিহ্ন দিলাম এইভাবে, এটাকে বলা হয় বিলংস টু, মানে অন্তর্ভুক্ত। ঠিক আছে? অন্তর্ভুক্ত। আর এখানে দেখো 10 নেই, তাহলে আমি লিখবো 10
ডাজ নট বিলংস টু এ, কেমন করে বিলংস টু দিব আর এরকম করে একটা কেটে দেব, তাহলে এটা হবে ডাজ নট বিলংস টু, ডাজ নট বিলং টু মানে অন্তর্ভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। এবার তাহলে আমরা শিখলাম নাম্বার অফ এলিমেন্ট কিভাবে লিখতে হয়, বিলংস টু থাকতে গেলে কি নোটেশন ইউজ করতে হয়, আর বিলংস না থাকতে গেলে ডাজ নট বিলংস টু কেমন করে লেখে, এই জিনিসগুলো শিখলাম। এটা একটা সসীম সেট, আমরা বুঝতে পারছি সেট সসীম সেট কেন, কারণ এখানে পদ সংখ্যা আমরা গুনতে পারছি 5টা। আগে দেখলাম অসীম সেট বুঝেছি যেখানে পদ সংখ্যা গুনতেই পারবো না। আচ্ছা, আরও কিছু শিখবো আমরা সেট। ধরো আমি একটা বি সেট নিলাম যেটা 5, এখানে কটা পদ আছে, একটা পদ, তাই এটার নাম হচ্ছে এক পদী সেট, ঠিক আছে। এক পদী সেটের ক্ষেত্রে নাম্বার অফ বি সমান সবসময় 1 হয়, কারণ একটা পদ। এবার আমি আরেকটা সেট নিচ্ছি, এটা মিটিয়ে দিই, দেখো আরেকটা সেট নিচ্ছি। ধরো আমি ডি একটা সেট নিলাম, যে সেটটাতে আমি এরকম করে ফাঁকা রেখে দিলাম। এই যে ফাঁকা সেট নিলাম এটাকে বলা হয়, হ্যাঁ এটার নাম আরেকটা স্পেশাল নাম আছে, নিজের একটা নাম আছে, সেটা হচ্ছে ফাই। এটাকে পড়তে হয় ফাই। ফাই মানে শূন্য সেট। শূন্য সেট মানে কি, এখানে কোনো এলিমেন্টই নাই, অর্থাৎ এন অফ ফাই সমান কি হয় সব সময় 0, কারণ নাম্বার অফ এলিমেন্ট 0, বোঝা গেল। আর ফাই হচ্ছে এটার স্পেশাল নাম শূন্য সেটের, ঠিক আছে। এবার আমরা শিখব সেটের রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন বলতে পারো, ঠিক আছে। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন অফ সেট, দুইভাবে সেটকে প্রেজেন্ট করতে পারি আমরা। এক নাম্বার হচ্ছে রস্টার পদ্ধতি। রস্টার পদ্ধতিতে আমরা সেটকে লিখতে পারি, রস্টার পদ্ধতি বা ছক বন্দীকরণ পদ্ধতি। আরেকটা হচ্ছে কি তোমার ধর্মভিত্তিক পদ্ধতি। ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টি মেথড। প্রপার্টি মেথড। আর হচ্ছে রস্টার পদ্ধতি, রস্টার মেথড। আচ্ছা, রস্টার মেথড আর প্রপার্টি মেথড জিনিসটা একটু বুঝে নিই। ধরো আমি এখানে একটা লিখছি, একটা সেল 1/1, 1/2, 1/3, 1/4, এটা এ সেট লিখছি। বলো তো এবার কী হবে, 1/5, তারপরে কী হবে 1/6, এরকম করে চলছে। আর এই সেটটাকে লিখছি আমি, দেখো এই সেটটাকে আমি লিখছি ওখানে একটু আলাদাভাবে, এর প্রপার্টি ফলো করে আমি লিখছি। দেখো 1/n সাচ দ্যাট, দেখো এটার নাম কি বললাম, সাচ দ্যাট। এটার নাম কি, সাচ দ্যাট, মানে এমন যে। তাহলে 1/n সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। মানে দেখো এখানে কি বলছে, প্রপার্টি মেথডে কেমন করে লিখছিলাম এই সেটটাকে 1/n, মানে এরকম এর যে এলিমেন্টগুলো কেমন প্রকৃতির, 1/n 1/n 1/n, মানে এরকম চেহারা, এলিমেন্টগুলোর চেহারা, যেখানে এনটা কোথাকার এলিমেন্ট, ন্যাচারাল নাম্বার। মানে আমি ন্যাচারাল নাম্বার সেট থেকে আমি এলিমেন্টগুলোকে চুজ করব, দিয়ে এখানে একটা করে বসাতে থাকবো। ব্যাপারটা এরকম, ঠিক আছে। তবে এই এলিমেন্টগুলো তৈরি হবে। যেমন ধরো ন্যাচারাল নাম্বার শুরু কে হয় 1 থেকে, তো আমি যদি এখানে 1 বসাই, তাহলে এনের জায়গায় 1 বসালে 1/1 পেয়ে গেলাম। এনের জায়গায় এবার যদি সেকেন্ড ন্যাচারাল নাম্বার বা দ্বিতীয় স্বাভাবিক সংখ্যাটা বসাই, তাহলে 1/2, তারপরে যদি তৃতীয় বসাই 1/3, এরকম করে 1/4 ডট ডট। তার মানে এনের মান ন্যাচারাল নাম্বার যদি একটা করে টেক করি, তাহলে এই আকার থেকে আমি এই সেটটাকে পেয়ে যাব। তো এই যে সেটটা আমি লিখলাম, এই প্রসেসে লেখাটাকে বলছে প্রপার্টি মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি।
আর এটাকে বলছে রস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি, যেটা সেকেন্ড ব্র্যাকেটে কমা কমা করে লেখা যায়, আর যেটা সাজ দ্যাট করে লেখা যায় এরকম করে একটা প্রপার্টি দিয়ে, সেটা হচ্ছে প্রপার্টি মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। এই দুইভাবে সেটের প্রেজেন্টেশন হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো একটা আমরা জানবো উপসেট কি। উপসেট যাকে বলছে সাবসেট। সাবসেট কি? সাব এই কথাটা কখন আসে? ছোট না? উপ কথাটা কখন আসে? উপনদী, তার মানে যে নদী তার থেকে একটু ছোট হবে উপনদীটা। উপসেট তার মানে সেট থেকে একটু ছোট হবে, কিন্তু একটু ডিফারেন্ট আছে এখানে। মানে ব্যাপারটা হচ্ছে এ সমান আমি লিখলাম 1 2 3 4 5, আর বি সেট লিখলাম ধরো 4 5 3। আচ্ছা, এবার দেখো আগে এটা বোঝাই, এর থেকে এটা ছোট, অর্থাৎ এই যে 4 5 3, এই যে বি সেটের এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট দেখো এ সেটে আছে। তো বি সেটের এলিমেন্ট যদি এ সেটের প্রত্যেকটাই থাকে, তাহলে বলা যাবে বি ইজ এ সাবসেট অফ এ। এই দেখো সাবসেটকে এইভাবে লেখা হয়, এইভাবে। এটা কি বলা হয়? বি ইজ এ সাবসেট অফ এ। হাউ টু রিড? এইভাবে। ঠিক আছে? কিভাবে পড়বো? বি ইজ এ সাবসেট অফ এ, এটা মানে হচ্ছে সাবসেট। তো সাবসেট কি বলছে? আমি এ একটা সেট, বি একটা সেট, বি সেটকে এর সাবসেট বলবো যদি, মানে যাকে সাবসেট বলতে চাইছি তার প্রত্যেকটা এলিমেন্টটা যার সাবসেট বলছি তাতে থাকতে হবে। আমি এখানে বি কে সাবসেট বলছি এর, কেন? কারণ বি এর প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে আছে, ব্যাস, আর কিছু দেখার দরকার নেই। আমি বি কে সাবসেট বলে বলছি, বি কে উপসেট বলছি, তার কারণ হচ্ছে কারণ বি এর প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে আছে, এর বেশি আর কিছু দেখতে হবে না। চলো এবার আমি একটা জিনিস বলছি তোমাকে। ডি একটা নিলাম, 1 2 5, 1 2 6 নিয়ে নিলাম। আচ্ছা বলো তো, ডি কে কি আমি এর সাবসেট বলতে পারবো? ডি কে কি এর সাবসেট বলতে পারবো? তো তোমাকে আমি বারবার বলছি, যাকে আমি সাবসেট বলবো, যাকে আমি সাবসেট বলবো তার এলিমেন্টগুলো দেখবো যার সাবসেট বলছি তাতে আছে কিনা। দেখো ডি কে আমি সাবসেট বলতে চাইছি, তাহলে ডি এর প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে থাকতে হবে, এর সাবসেট বলতে চাইছি তো, তাই তো? তো দেখো ডি এর এলিমেন্ট কে আছে? 1 2 6, সেটা কি আছে? যদিও দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু ছোট না। দেখো 1 2 6 কিন্তু এখানে নেই। 1 2 আছে বাট 6 তো নেই। তাহলে ডি এর প্রত্যেকটা এলিমেন্ট যদি এ সেটে থাকতো তবে আমি বলতে পারতাম ডি ইজ এ সাবসেট অফ এ। তাহলে এখানে ডি সাবসেট নয়, কেটে দিলাম। বোঝা গেল? কিন্তু যদি আমি এখানে নিতাম ধরো একটা পি সেট, আমি নিলাম 1 2 3 4 5, তাহলে দেখো পি এর যে এলিমেন্টগুলো আছে 1 2 3 4 5, এগুলো এ সেটের পদ। তাহলে পি কে কি আমি এর সাবসেট বলতে পারি? হ্যাঁ। একটা জিনিস দেখো, যেখানে সমান হয়ে যাওয়ার পরেও সাবসেট হয়, এটা হচ্ছে একটা ব্যাপার। মানে আমি যদি দুটো সেট সমান নিয়ে নিই তাও একে অপরের সাবসেট বলা যাবে। কেন? কারণ দেখো পি কে সাবসেট বলতে পারবো কি? আগে ভাবো, পি এর প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে আছে না নেই, ব্যাস এইটুকুটা তো জানতে হবে। তো পি সেটের প্রত্যেকটা এলিমেন্ট দেখো এ সেটে আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে পি ইজ এ সাবসেট হবে। একই রকমভাবে আমি এটা বলতে পারি এ সেটের প্রত্যেক পদ, এ সেটের প্রত্যেক পদ দেখো পি সেটে আছে, তার মানে এখানে এ ইজ এ সাবসেট অফ পি। তার মানে এই জিনিসটা পি ইজ এ সাবসেট অফ এ, আবার এ ইজ এ সাবসেট অফ পি, এই দুটো কন্ডিশন কখন ঘটবে? যখন দুটো সেট সমান হবে। তার মানে পি সমান এ। এটা হচ্ছে ইকুয়াল সেটের ডেফিনেশন। ইকুয়াল সেট মানে দুটো সেট কখন সমান হবে? যদি পি মানে একটা সেট আরেকটার সাবসেট হয়, আবার আরেকটা সেট আরেকটার সাবসেট হয়, অর্থাৎ একে অপরের সাবসেট যদি হয়ে যায়, সেই সিচুয়েশন আমি কি বলতে পারবো? দুটো সেট সমান।
আদারওয়াইজ বলতে পারবো। যেমন ধরো আমি তোমাকে বলছি এই দুটো সেট সমান বলতে পারবো না, কেন? কারণ এখানে বি ইজ এ সাবসেট অফ এ, বাট এ কি বি এর সাবসেট? এ কি বি এর সাবসেট? এটা যাচাই করতে গেলে কি করতে হবে? এর প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে আছে কিনা দেখতে হবে, কিন্তু এর প্রত্যেকটা এলিমেন্ট এখানে নেই, তাহলে এ ইজ এ সাবসেট অফ বি এই কথা বলতে পারবো না। কিন্তু যদি আমি কি করি, যদি এখানে আমি আর 1 2 3 4 5 নিয়ে নিই, তাহলে আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি। আমি ধরো এখানে আমি নিয়ে নিলাম 1 2 3 4 5, তাহলে এখানে দেখো এখানকার এলিমেন্ট সব এখানে আছে, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ। আবার এখানকার এলিমেন্ট সব এখানে আছে, তাহলে এ ইজ এ সাবসেট অফ বি। এই দুটো যদি অ্যাট এ টাইম ঘটে যায়, তাহলে আমি বলবো এ সমান বি, ইকুয়াল সেট। আচ্ছা, তাহলে আমরা ইকুয়াল সেট বললাম, উপসেটও বললাম। তাহলে উপসেট কি হয়? আর ফাই সেট, যেটা ফাঁকা সেটের সবার সাবসেট, যে কোনো সেটেরই সাবসেট হয়। তাহলে উপসেট মানে কি বুঝলাম? দুটো সেট সমান হলেও সাবসেট হবে, বা একটা সেটকে যখন আরেকটার সাবসেট বলবো, তখন যাকে সাবসেট বলতে চাইছি তার প্রত্যেকটা এলিমেন্ট যার সাবসেট বলবো তাতে থাকতে হবে। বোঝা গেল? আর কিছু দেখতে হবে না। এবার তোমার যথার্থ উপসেট বা প্রপার সাবসেট একটা বলে কথা আছে। প্রপার সাবসেট এটা বলে বুঝি, এটাকে বলা হয় যথার্থ উপসেট। ধরো আমি এ সেট একটা নিলাম 1 2 3 4, আর বি সেট একটা নিলাম 1 2, তাহলে এখানে দেখো বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে আছে, তাহলে আমি বলতে পারি বি ইজ এ সাবসেট হবে, কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে বি কে প্রপার সাবসেটও বলবো, এবং প্রপার সাবসেটে আমার কিন্তু ইকুয়াল চিহ্ন হবে না, প্রপার সাবসেটে ইকুয়াল চিহ্নটা হবে না, ঠিক আছে? এইরকম করে প্রপার সাবসেট বলা হয়, মানে এটাকে বলা হয় বি ইজ এ প্রপার সাবসেট, প্রপার সাবসেট অফ এ। তার কারণ হচ্ছে বি এর প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে আছে। আরও একটা কন্ডিশন, যেটা 3 আছে এ সেটে একটা কমপক্ষে এমন একটা এলিমেন্ট থেকে যাবে যেটা বি সেটে থাকবে না। যেমন ধরো 3 বিলংস টু এ, বাট 3 ডাজ নট বিলংস টু বি। তাহলে এখানে কন্ডিশন দুটো মানছে। একটা কন্ডিশন যে বি সেটের প্রত্যেক পদ এ সেটে আছে, কিন্তু এ সেটের এমন একটা পদ দেখো এক্সিস্ট করছে যেটা বি সেটে নেই, কমপক্ষে একটা, অ্যাট লিস্ট ওয়ান। একাধিক থাকতে পারে, ওতে কোনো প্রবলেম নেই। একটা যদি এলিমেন্ট এমন পাওয়া যায় যেটা এতে আছে কিন্তু বিতে নেই, তার মানে তখন এটা লেখাটা হচ্ছে টু দ্য পয়েন্ট অ্যান্সার, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। আমরা অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রিপোজিশন পড়েছি, যেটা আমরা করেছি নিচু ক্লাসে, যে এখানে এই প্রিপোজিশনটাই অ্যাপ্রোপ্রিয়েট, তেমনি এটাও ঠিক এটাও ঠিক, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা। এই কেসে আমি এটাও করতে পারি, যদি আমাকে দুটো অপশান দিয়ে দেয় আমাকে এটাই চুজ করতে হবে। তাহলে যথার্থ উপসেট হয়ে গেল, তার মানে এখানে কে যথার্থ উপসেট? বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। এবার যার প্রপার সাবসেট হবে, এটা তো প্রপার সাবসেট, এটা প্রপার সাবসেট, আর এটাকে বলা হয় সুপার সেট। মানে যেটা বড় সেটাকে বলা হয় সুপার সেট, মানে ওকে বলা হয় বাংলাতে অধিসেট। বাংলাতে বলা হয় অধিসেট, ঠিক আছে? তো এবার আমরা উপসেট, এবার আমরা পড়ব সূচক সেট। সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট বা পাওয়ার সেট কি জিনিস? ধরো এ সেট একটা নিলাম 1 2 3, তো সূচক সেট বলছে সূচক সেট ইজ ডিনোটেড বাই পি অফ এ। মানে একটা এ সেট আছে, তার সূচক সেট যদি বলি তাহলে পি এ, মানে সূচক সেট পাওয়ার সেট অফ এ ইজ ডিনোটেড বাই পি অফ এ। এবং পি অফ এ পাওয়া যায় বলছে যে যতগুলো সাবসেট পাবো, যতগুলো সাবসেট পাবো সেই সাবসেটের যে কালেকশান বা সেই সাবসেটকে নিয়ে যে নতুন একটা সেট ফর্ম করবো সেটাই হচ্ছে পি এ। চলো আগে সাবসেটগুলো নিয়ে নিই। ধরো সাবসেট যদি আমি নিই, এটা 1, এটা প্রপার সাবসেট, এবং প্রপার সাবসেট তো অলওয়েজ সাবসেট। তো আমি একটা করে সাবসেট নিতে পারি, মানে যেখানে একটা এলিমেন্ট নিলাম সেটাও একটা সাবসেট,
এটা একটা নিলাম, এটা একটা সেট তৈরি করলাম একটা এলিমেন্ট দিয়ে, তাহলে সেটাও তো এর সাবসেট। আমি 3 করলাম, এটাও একটা সাবসেট। দুটো করে নিই, দুটো করে 1 2 নিতে পারি, আর 2 3 নিতে পারি, আর 3 1 নিতে পারি। তাহলে দুটো করে 3টে পেলাম, এগুলো সাবসেট। আর আর কি নিতে পারি, পুরো সেটটা ইকুয়াল সেটটা সাবসেট হয়, তার মানে 1 2 3 নিতে পারি। আর কি নিতে পারি, ফাই সেট, যে সেটে কেউ নেই, মানে আমি এ সেটকেও নিতে পারি। এটা 1 2 3 মানে এ সেট লিখে দিলাম, হ্যাঁ কম লিখতে হবে। আর ফাই সেট মানে ফাঁকা সেট, যেটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কিছুই লিখবো না। এবং এটা হলো কি ওর সাবসেট, এ সেটের সাবসেট। বলছে এই সাবসেটগুলোকে নিয়ে যে নতুন একটা সেট তৈরি করলাম, এদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম, সেটাই হচ্ছে সূচক সেট। তাহলে এ সেটের সূচক সেট মানে হচ্ছে এ সেটের যতগুলো সাবসেট পাবো তাদেরকে নিয়ে যে সেট, সেটাই হচ্ছে পি অফ এ, যেটা সূচক সেট। এবং এই সূচক সেটে কটা এলিমেন্ট থাকবে সেটা একটা জানা যায় কি করে বলো তো, যেখানে কটা এলিমেন্ট আছে 1 2 3, তো সূচক সেটে এলিমেন্ট থাকবে 2 এর মাথায় কিউব। অর্থাৎ ফর্মুলা হচ্ছে যে একটা সেটে যদি নাম্বার অফ এ সেট যদি এম এলিমেন্ট থাকে, তাহলে এ সেটের উপসেট সংখ্যা হয়, এ সেটের উপসেট সংখ্যা হয়, এ সেটের উপসেট সংখ্যা হয় কি 2 টু দি পাওয়ার m। মানে যতগুলো এলিমেন্ট থাকবে একটা সেটে তার উপসেট পাবো 2 টু দি পাওয়ার m। তাহলে এখানে এ সেটে কটা এলিমেন্ট ছিল 1 2 3, তাহলে এর কটা সাবসেট পাবো 2 কিউব 8টা। দেখো 8টা পেয়েছি, 1 2 3 4 5 6 7 8। এবং আমি বলেছি সূচক সেটটা তৈরি হয় ওর সাবসেটগুলো নিয়ে, মানে ওর পসিবল সাবসেট নিয়ে। তো ওর পসিবল সাবসেট তো 8টা, তাহলে সূচক সেটে এলিমেন্ট কটা থাকবে 8টা। আমি যদি বলি একটা সেটে 3খানা এলিমেন্ট আছে, ওর কতগুলো উপসেট পাবো বা সাবসেট পাবো, তাও 8টা। বোঝা গেল? এটা হলো সূচক সেট। আর যেটা আমি বলছি লাস্ট অ্যান্ড ফাইনাল আজকের জন্য, এর পরে পার্ট 2 ভিডিও যদি নিয়ে আসবো বাদ বাকি কনসেপ্টকে নিয়ে, ঠিক আছে? তো আজকের মতো লাস্ট অ্যান্ড ফাইনাল কনসেপ্ট আজকের জন্য, যেটা হচ্ছে সার্বিক সেট, যাকে বলছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে? ইউনিভার্সাল সেট যেমন কি জিনিস, ধরো তুমি আজ বাজারে গেছো 100 টাকা নিয়ে, তুমি সবজি কিনবা, তুমি পটল কিনবা, তুমি আলু কিনবা, তুমি আরও কিছু কিনবা এটসেট্রা, তুমি সবজি কিনবা। তো যতগুলো কিনবা তোমার 100 টাকার ওপরে খরচ করতে হবে, তাই না, বিভিন্ন জায়গায়। তো এই 100 টাকাটা তখন হয়ে গেল তোমার কাছে সার্বিক সেটের মতন, মানে 100 টাকার যত টাকার নোট নিয়েছো সেটা সেই কালেকশানটা হয়ে গেল তোমার সার্বিক সেট। মানে ব্যাপারটা একটু ভালো করে বলি, ধরো আমি আজকে একটা ম্যাজিক খেলা খেলছি, নাম্বার নিয়ে খেলা করছি, এবং আমাকে নাম্বারগুলো দেওয়া হয়েছে কাগজের টুকরোতে, লেখা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। মানে কাগজের টুকরোতে যা কিছু হয়েছে, মানে আজকের খেলাটা খেলাধুলা করছি কাগজের টুকরো নিয়ে, এবং সেখানে 1 থেকে 10 অবধি নাম্বারিং করা আছে। এবং যা কিছু পড়বে ওই 1 থেকে 10-এর মধ্যেই তো পড়বে খেলাটা, মানে খেলাটা পুরোপুরি কমপ্লিট হবে ওই 1 থেকে 10কে নিয়ে। মানে আমরা যা কাজ করছি তার মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্ট কে আছে, মানে সব থেকে বেশি এলিমেন্ট যদি বলি সেই 10টা। এর মধ্যে হয়তো আমার কখনো 1 টুকরোটা আমার কাছে আসবে, বা কখনো আসতে পারে 1 আসতে পারে, 2 আসতে পারে, এই দুটো কাগজের টুকরো আসতে পারে। মানে এই 10টার বেশি তো আসবে না, যেহেতু আমাকে 10টাই দিয়েছে। তাহলে এটাই হয়ে গেল ওই খেলাটার জন্য ইউনিভার্সাল সেট। মানে আমি যা কাজ করছি, যা নিয়ে কাজ করছি, যে সেটকে নিয়ে, তার মধ্যে থেকে সব থেকে বড় সেট, সেটার নামই হচ্ছে সার্বিক সেট। দ্যাট ইজ ইউনিভার্সাল সেট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এস অর ক্যাপিটাল ইউ। এইভাবে ডিনোট করা হয়ে থাকে। ঠিক আছে? সার্বিক সেট মানে যে 10টাই হবে এর কোনো মানে নাই। তুমি যে কাজ করবা সেই কাজ দিয়ে, যে সেট নিয়ে কাজ করবা সেই সেটের যতগুলো আছে, মানে সমস্ত নিয়ে যে বড় সেটটা তৈরি হবে, হ্যাঁ, যতগুলো নিয়ে কাজ করছি তাদেরকে নিয়ে যে সব থেকে বড় সেট হবে, মানে যেখান থেকে সব জিনিসগুলোকে কাজ করা হচ্ছে। যেমন এই 10টা আমি এলিমেন্ট রেখেছি, এদের নিয়ে খেলাধুলা করছি, কিছু এলিমেন্ট নিয়ে খেলছি, তো সেটাই এই 10টা হয়ে গেল এই খেলাটার জন্য ইউনিভার্সাল সেট। কারণ এই 10টার বাইরে কাউকে নিয়ে আমি খেলাধুলা করবো না।
তাহলে ইউনিভার্সাল সেট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এস অর ক্যাপিটাল ইউ। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজ এই পর্যন্ত। তো তোমাদের যদি এই চ্যাপ্টারটা ভালো লেগে থাকে তো তোমরা কমেন্ট করে জানাবা এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।